বিশেষ দিন মানে চ্যানেল আই। এবারের ঈদে চ্যানেল আই 7 দিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজনে উপভোগ করুন। কত চাও? 1,20,000 টাকা। 60,000। মামা এই গরুল দালাল আমারে বউ কইছে। ওই দালাল কারে কস? ইট ইজ ব্রোকার। আপনার আম্মা আমার মামার এক্স ছিল। চ্যানেল আইর ঈদ আয়োজনে ঈদের দিন রাত 7:50 দেখবেন KM সোহাগ রানার রচনা ও পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক চাঁদের হাট। হাসপাতাল প্যাক করতেছে নাকি শহরের সন্ত্রাস। আমি তো আর ভাবছিলাম বিয়ে শাদী নিয়ে কথা আগাম। বিশেষ দিন মানে চ্যানেল আই। এবারের ঈদে চ্যানেল আই 7 দিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজনে উপভোগ করুন। বাবাজি তো আমার কাছে কোনোদিন যৌতুক চাই নাই। তুমি যাও যাও দেশে ফিরে যাও যাও। আপনার মায়ের চুরি বেশি আমার সংসার চলে। বাপের একমাত্র মাইয়া, একটু জিদ তো থাকবেই। চ্যানেল আইর ঈদ আয়োজনে ঈদের দিন রাত 9:35 দেখবেন প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবুল হায়াতের চিত্রনাট্য ও পরিচালনায় এবারের ঈদের বিশেষ নাটক কদম। আপনি টাকার আপনার মায়ের এক লগে লয়ে যাবেন, আমার যৌতুকের পুরা টাকা সহ ফেরত দিয়ে যাবেন। কে আপনি? আমি তোমার সতী। কি হইছে? চ্যানেল আই বিশেষ দিনে বিশেষ আয়োজনে সব সময় আপনার পাশে। আপনারা দেখছেন চ্যানেল আই। চ্যানেল আইয়ের অনুষ্ঠান আয়োজনে এখন আপনারা দেখবেন সংবাদপত্রে বাংলাদেশ। প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সম্পাদক, আমাদের অনেক প্রিয় মানুষ সাইফুল আলম। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকা জুড়েই বাজেটের খবর, তবু আমি কয়েকটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই। প্রথম আলো, ইচ্ছে তালিকা বড়, পরিকল্পনা কম। দৈনিক সমকাল, সংকট কাটানোর নির্দেশনা নেই। দৈনিক যুগান্তর, ছিন্ন বিনার তারে বেদনার সুর, বাস্তবায়নে চ্যালেঞ্জ। কালের কণ্ঠ, অর্থনীতি পুনরুদ্ধারে করের চাপ। দৈনিক ইত্তেফাক, আয় বাড়াতে কমছে ছাড়। বাংলাদেশ প্রতিদিন, অর্থনীতির খরা ও বৈরু সময়ের বাজেট, অতি সতর্ক বিনিয়োগমুখী বাজেট। আমাদের সময়, কঠিন সময়ে চাপের বাজেট। মানব জমিনের শিরোনাম, ম্যাজিক নেই, আরও চাপে মানি ব্যাগ। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, চ্যালেঞ্জ মোকাবিলার বাজেটও চ্যালেঞ্জ। দেশ রূপান্তর, বোঝা বয়ে চলা। আজকের পত্রিকা, করের জাল বিছানো বাজেট। দৈনিক বাংলা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই মূল চ্যালেঞ্জ। সময়ের আলো, স্মার্ট অভিযাত্রায় চাপের বাজেট। দৈনিক জনকণ্ঠ, ঘুরে দাঁড়ানোর বাজেট, 7,97,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব। আপনি শিরোনাম শুনলেন। ইচ্ছে তালিকা বড়, পরিকল্পনা কম প্রথম আলো। সমকাল, সংকট কাটানোর নির্দেশনা নাই। আপনাদের পত্রিকা একটি সুন্দর হেডলাইন করেছে, ছিন্ন বিনার তারে বেদনার সুর, দৈনিক যুগান্তর। এই যে বেদনার সুর নিয়ে আপনি শিরোনাম করলেন, একটু বেদনাটা কি শুনতে চাই একটু। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে এটা বলি যে আসলে আমি অর্থনীতির ছাত্র না। জি, একেবারে সামষ্টিক অর্থনীতি বলেন সেই রকম অর্থনীতির মূলে যাওয়ার আমার অভিজ্ঞতা নেই। আমি যেটা সাংবাদিক হিসেবে
মানুষ যা ভাবে, সাধারণ মানুষ যা ভাবে, মানুষ যা চিন্তা করে, মানুষের যা প্রত্যাশা, মানুষ কি চায়, এটার উপর ভিত্তি করে হয়তো কিছু আলোচনা করব। এবং সামগ্রিকভাবে একজন সচেতন নাগরিক হিসেবে এই মুহূর্তে বেশ কিছু সংকটও যে আছে, এই বাস্তবতার নিরিখে আসলে আলোচনাটা করতে হবে। তো সেজন্য আমি খুব বেশি অর্থনীতির ভেতরে গিয়ে আলোচনা করতে পারবো সেরকম বোদ্ধা আমি না, এটা প্রথমে বলে নিয়েই আলোচনা শুরু করা ভালো। কিন্তু আমি এটা বুঝি যে এই সময়টা এমন একটা সময়, যে সময়টা বাংলাদেশের জন্য অনেকগুলো অর্থনৈতিক সংকট বা চ্যালেঞ্জ সামনে এসছে। এর প্রধান সংকট যেটি আমি মনে করি সেটা হলো মূল্যস্ফীতি। জিনিসপত্রের দাম, নিত্যপণ্যের দাম এতটা বেড়েছে যে মানুষ কিন্তু হাঁসফাঁস করছে, মানুষের নাগালের বাইরে। আয়টা কিন্তু মানুষের সেভাবে বাড়ে নাই। এবং মানুষ যেগুলো আমি আগেই বলেছি নিত্যপণ্য, মানে যেটি প্রতিদিন লাগে, সেই সব পণ্যে যখন মানুষ হাত দিতে যায় বা কিনতে যায়, তখনই মানুষ টের পায় যে সে একটা বেকায়দায় আছে, একটা সংকটের মধ্যে আছে। এবং এটা সত্য যে বাংলাদেশের খাদ্যে মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ পর্যায়ে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা অন্যান্য দেশে অনেকটা কমে এসেছে। আপনি তো বলবেন যে কোভিডের কথা, আপনি তো বলবেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা, এটা আমরাও বলি যে হ্যাঁ এই সংকট আছে, 2 বছর 3 বছর অর্থনীতি একটা সংকট আছে। কিন্তু এরপরেও আমরা দেখেছি কোনো কোনো দেশ ঘুরে দাঁড়িয়েছে, আবার অনেক দেশে মূল্যস্ফীতি বেশিও আছে, এটাও সত্য কথা। কিন্তু বাংলাদেশের সামনে যেটি এখন সবচেয়ে বড় সমস্যা, অনেকেই বলে, সেটি হলো যে মূল্যস্ফীতিটা সবচেয়ে বড় সমস্যা। রিজার্ভের যে আমাদের কমতির দিকে ধাবমান, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। আমাদের আয় বাড়ানো একটা বড় সমস্যা। রাজস্ব আহরণের ক্ষেত্রে আমরা যে পরিমাণ রাজস্ব আহরিত হওয়ার কথা, সেটি আমরা করতে পারছি না, যে কারণে সেখানেও কিন্তু আমাদের একটা বড় ঘাটতি আছে। আমরা কর জাল বলছি, কর জাল যারা করের মধ্যে আবদ্ধ, তাদের মধ্যেই অনেক বেশি আমরা এবার দেখলাম যে চাপটা আরও বেড়েছে। কিন্তু কর জালকে বিস্তৃত করার যে চিন্তা, এটা গত 10, 15, 20 বছর ধরে আমি বাজেট আলোচনায় শুনছি যে কর বাড়বে না, কর জালের বিস্তৃতিটা বাড়ানো হবে, অনেক মানুষকে করের আওতায় নিয়ে আসা হবে। এটা বারবারই কিন্তু আমরা বাজেটে শুনি, কিন্তু এটা আমার মনে হয় না যে কার্যকর হয়েছে। কার্যকর হলে আপনি কতজন, বাংলাদেশের 17 কোটি মানুষ, কতজনের টিন নাম্বার আছে, কতজন রিটার্ন দাখিল করে আপনি দেখেন। তারপরে কর ফাঁকির একটা প্রবণতাও আছে, আবার করের নামে হয়রানির একটা আমরা দেখি যে দারুণ ধরনের হয়রানিও আছে। তাহলে মূল্যস্ফীতি, রাজস্ব আহরণের সমস্যা, রিজার্ভের সমস্যা, আমাদের ওয়েজ আর্নার্সরা যেভাবে টাকা পাঠাচ্ছিলেন সেখানেও এখন ঘাটতি। বহু দেশ থেকে আমরা দেখছি, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে আমাদের এখন সমস্যা হচ্ছে, সংকট হচ্ছে। অন্যদিকে আপনি দেখেন ঋণ পরিশোধের একটা অনেক বড় ধাক্কা কিংবা চাপ আমাদের মধ্যে আছে। আরেকটা হলো ভর্তুকি হ্রাসের একটা দারুণ রকম চাপ বাংলাদেশের উপর। IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সবাই যাচ্ছে যে ভর্তুকি কমাতে হবে। ভর্তুকি কমালে স্বাভাবিকভাবেই সেই চাপটা গিয়ে সাধারণ মানুষের উপর পড়বে, এটাই তো স্বাভাবিক কথা। আবার আরেকটা হলো বিনিয়োগ আমরা সেভাবে কাঙ্ক্ষিতভাবে হচ্ছে না, শিল্পায়নটা হচ্ছে না। তো শিল্পায়ন যদি না হয়, তাহলে কর্মসংস্থানের সুযোগ কিভাবে সৃষ্টি হবে? কর্মসংস্থানের সুযোগ যদি সৃষ্টি না হয়, শিল্প যদি স্বাচ্ছন্দ্যমূলকভাবে তার ব্যবসা করতে না পারে, তাহলে সেখান থেকে করটাই বা আপনি কিভাবে পাবেন? আমি কর আহরণের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করলাম, কিন্তু কর যারা দেবে তাদের সামর্থ্যেরও তো একটা ব্যাপার আছে, সেই জায়গাটা কিন্তু আপনার একটা সমন্বয়ের বিশাল ব্যাপার আছে। তো এগুলো আমি মানে পড়ে কিংবা জেনে কিংবা আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো আছে, এবং আমি দেখি যে এই সমস্যাগুলোর কথাই সাধারণত আলোচনা হয়। আপনি যে কথাটা বলেছেন, হ্যাঁ যুগান্তর আজকে একটা আমরা শিরোনাম করেছি, আমি নিজেই করেছি শিরোনামটা অনেক ভেবে, যে গতানুগতিক ছিন্ন বিনার তারে বেদনার সুর। আমার মনে হয়েছে যে একটা বেদনার সুর এই মুহূর্তে সর্বত্র বিরাজ করছে মানুষের মধ্যে, সকল ক্লাস অফ পিপল, একবারে প্রান্তিক জনগোষ্ঠী বলেন, আপনি নিম্ন মধ্যবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন। উচ্চবিত্তের মধ্যে এবার কিন্তু অনেক বেশি ট্যাক্স চাপানো হয়েছে। তো উচ্চবিত্তের আয়টা কি অন্যদের তুলনায় খুব বেশি বেড়ে গেছে? হ্যাঁ, হতে পারে কয়জন, আমরা দেখেছি যে হ্যাঁ কোটিপতির সংখ্যা বেড়েছে, কয়জন তারা? আপনি 95-97% জনগণকে বাদ দিয়ে ওই 3%কে বিবেচনায় নিয়ে যদি একটা নীতি নির্ধারণ করেন, সেটা তো সবসময় সফল হবে না। আপনাকে মাঝখানে গিয়ে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, যেটা আমি নিজেও বুঝতে পারিনি, অক্ষমতাকে ক্ষমা করবেন আমাকে। এই যে বলা হয় যে কালো টাকা সাদা করার সুযোগ আছে এই বাজেটে, মানে
কালো টাকা তো কালো টাকাই, সাদা করার সুযোগটা কি? এই কথাটাই আমি এরপরই আসছিলাম, এবং সেই সুযোগটা বলা হয়েছে যে কালো টাকা সাদা করলে 15% কর দিতে হবে। আর আপনি যদি লিগ্যাল ইনকাম করেন সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 30% আপনাকে কর। তাহলে আমি কেন, তা আমি লিগ্যাল ইনকাম করে আমার কষ্টার্জিত অর্থের থেকে 30% সুদ দেবো, আর যার কালো টাকা মানে অপ্রদর্শিত আয়, এটাই মিন করে আসলে। টাকা তো আর কালো হয় না, অপ্রদর্শিত আয় যেটা প্রদর্শন করলাম না আমি, সেটা আপনি যত আপনার হোক সেখানে আপনি 15% দিলে সেটা আপনাকে বৈধ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে আরেকটা ব্যাপার আছে, এই জায়গাটা এর আগেও কিন্তু সুযোগ ছিল, কিন্তু বিশ্বাস এবং আস্থার অভাব ছিল, যে কারণে যে পরিমাণ অবৈধ টাকা মূল ফ্লোতে আসার কথা ছিল সেটা কিন্তু আসে নাই। কেন? আমরা দেখেছি যে যারা কেউ কালো মানে অবৈধ আয় প্রদর্শন করেছেন নির্ধারিত ফি দিয়ে, আমার কালো টাকা আছে ওইটা আমি প্রমাণ দেখাতে চাইনি, সেটা আবার পাবলিকলি চলে আসে, সেটার আবার অন্য কোনো সংস্থা গিয়ে ধরছে, এই আপনার কালো টাকা আছে। আরে তাহলে সরকারই তো সুযোগ দিয়েছে, আপনি আমাকে আবার প্রশ্ন করছেন কেন, আমাকে আবার ধরছেন কেন? কিংবা ওই সংস্থাগুলো তাদের নাম দিয়ে দিচ্ছে কেন? কই, আপনি তো ঋণ খেলাপিদের নাম দিয়ে ধরে টেনে আনতে পারছেন না, যে টাকা মেরে দিচ্ছে তাকে তো আপনি জবাবদিহিতার আওতায় আনতে পারছেন না। আপনি অপ্রদর্শিত আয় প্রদর্শন করে নাই, সেটা একটা নির্ধারিত ফি দিয়েছে, সেটাকে বৈধ করবে, এই তো। সেটা তো ইল্লিগাল মানি না, কিন্তু যে লোক ডাকাতি করে ব্যাংক থেকে হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, জনগণের টাকা, সেই টাকাটা যখন আপনি ফেরত আনতে পারেন না, সেই টাকাটা যখন আপনি ঋণ মওকুফ করেন, সেই টাকাটা যখন ঋণের সুদ মওকুফ করেন, রিশিডিউল করেন, সুদ কমিয়ে দেন, এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? ব্যাংকের টাকা তো আমার টাকা, আপনি জনগণের টাকা, আপনি সেখানে সুদ মওকুফ করে দেওয়ার অধিকার আপনাকে কে দিল? শুল্ক বাড়াবে। এই আইনটা থাকলেও আমি মনে করি এই আইনটা জনগণের বিপক্ষে, যে এটা একটা কালো আইন। কারণ আপনার এই সুযোগের মধ্য দিয়ে ক্ষমতার অপব্যবহারের পথ রয়ে গেছে। আপনি আপনার পছন্দের লোককে সেই সুযোগ দিচ্ছেন, আপনার মানে লাইনের লোককে সেই সুযোগ দিচ্ছেন, এবং এটা রাজনৈতিক কাজে অনেক সময় ব্যবহৃত হয়েছে। তো সেই সুযোগটা আপনি কেন, এটা তো জনগণের টাকা নিয়ে আপনি আপনার পরিচিত একজনকে সুযোগ দেবেন, এটা তো অন্যায় নাকি? তো সেই জায়গাটায় আমার মনে হয় বিশ্বাস এবং আস্থারও দরকার আছে। আরেকটা হলো যে, একটা জিনিস হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম গত বছর চালু হয়েছে বাজেটে, এটা নিয়েও কিন্তু এখন নানা রকম সমস্যা হচ্ছে। এটা জনপ্রিয় করার জন্যে যেই পদ্ধতিতে যাচ্ছে, আমার মনে হয় না যে এটা একটা সঠিক পদ্ধতি, যে জোর করে আপনি সর্বজনীন পেনশন স্কিম না থাকলে আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন না, টেলিফোন নিতে পারবেন না, ট্যাক্স দিতে পারবেন না, হোল্ডিং ট্যাক্স দিতে পারবেন না, আপনার যারা শিক্ষক তাদের এটা করতেই হবে। অনেকেই মানুষের হল কি বিশ্বাস এবং আস্থার জায়গার একটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার আছে মানুষ দেওয়ার মতো সঙ্গতি আছে কিনা। মানুষ অনেকে মনে করে যে আমি প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্যই 5 বছর 10 বছর আমার ঘুরতে হয়, অবসরকালীন ভাতা সুযোগ সুবিধা পাওয়ার জন্য দাঁড়ে আমাকে যেতে হয়, এরকম কত ছবি দেখেছি, বাস্তবেও আছে। তো সেখানে আমার পেনশন স্কিমের টাকাটা 20 বছর পরে আমি কোথায় পাবো, কার কাছে পাবো, আদৌ পাবো কিনা, কোন সরকার আসবে, এই সরকার করলো, আগামী কোন সরকার সেই সময় থাকে, তারা কি আবার কি বলে, কতটা দেয় না, এই যে অনিশ্চয়তা, এটাকে কাটিয়ে উঠতে হবে, বিশ্বাস এবং আস্থার জায়গাটা তৈরি করতে হবে। আরেকটা হলো যে বাজেটে আমরা যে বলেছি, আগে এক সময় বাজেট হতো, আপনি জানেন যে বাজেট হওয়ার আগেই 2টা ব্যানার রেডি থাকতো, মানি না মানবো না, মানে গরিব মারার বাজেট, গণবিরোধী বাজেট, গরিব মারার বাজেট, মানি না মানবো না, আরেকটা হলো স্বাগত বাজেট, অভিনন্দন বাজেট ইত্যাদি। এখন কিন্তু আর সেটা থাকে না, কারণ আপনি পর্যায়ক্রমে কিন্তু সারা বছরই এসআরও দিয়ে, সরকারি সিদ্ধান্ত দিয়ে, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার পণ্যের দাম বাড়ে কমে, খুব কমে, আমি যদিও বারবারই কমে কথাটা বলছিলাম, বাড়েই অধিকাংশ সময়। আপনি দেখেন গত 6 মাসে কমার নজির খুব কম, আর সেটা সরকারি সিদ্ধান্ত হলেও যারা মাঠ পর্যায়ে আছে তারা বাস্তবায়ন করে না। 1 2 নম্বর দেখেন গত 6 মাসে আপনি বিদ্যুতের দাম বাড়িয়েছেন, গত 6 মাসে আপনি জ্বালানির দাম বাড়িয়েছেন, চিনির দাম বাড়িয়েছেন, সোয়াবিন তেলের দাম বাড়িয়েছেন, এলপিজির গ্যাসের দাম 3 বার বেরিয়ে এইবার বোধহয় 30 টাকা না কত কমেছে। তো বাড়তে বাড়িয়ে যখন এই জায়গায় এসছে, তখন আপনার বাজেট আসলো, তো আর কি বাড়াবেন? বাড়ানো তো হয়ে গেছে কয়েক দফা। অনেক ধন্যবাদ। কাজে এটা এখন হয় কি, মানুষের আস্তে আস্তে মানে এমন সহ্য ক্ষমতার মধ্যে আমরা নিয়ে আসছি, সেটাও নিয়ে আসতে হবে। কারণ
10 বছর আগে যে অবস্থা ছিল আজকে তো সেই পণ্যমূল্য সেই অবস্থা থাকবে না। এটাও আমার রিয়েলিটি, এই বাস্তবতাটাকে আমার মেনে নিতে হবে। আমি 10 বছর আগে, কিন্তু কতটা বাড়বে, 10 বছর আগে কিংবা 5 বছর আগে সরকার বলেছে 10 টাকা কেজি চাল খাওয়াবে, এবং একটা বৃহত্তর জনগোষ্ঠীকে। এখন 10 টাকার কেজি চাল খাওয়াবে, কিন্তু সেজন্য রাষ্ট্রকে অনেক বেশি ভর্তুকি দিতে হবে। তো সেটা কি রাষ্ট্রের জন্য কল্যাণকর? যে কারণে কিন্তু IMF বারবার বলেছে যে ভর্তুকি কমাতে হবে, না হলে আপনি সরকার 1,50,000 কোটি টাকা হাওলাতের টার্গেট করেছে। আপনি ঘাটতি বাজেট হলো প্রায় 3 লক্ষ টাকা, মানে 2,00,000 লক্ষ টাকা, 2.5 লাখ কোটি, 2,60,000 কোটি টাকার মতো। তো আপনি সেটা হলো ঘাটতি। তাহলে আমি একটা বাজেট দিলাম 7 টাকার, তার মধ্যে আমার 3 টাকাই ঘাটতি, তো আসলে তো বাজেটটা দেওয়া উচিত ছিল আমার 4 টাকার, তাই নয় কি? অবশ্যই আমরা সবসময় এরকমভাবে বাজেট দেই, তারপরে সংশোধিত বাজেট করি 2 দফা, কখনো কখনো 2 দফা 3 দফাও কিন্তু আমরা সংশোধিত বাজেট দিই। এটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। তবে এই রেওয়াজ থেকে বেরিয়ে আসতে হবে। আপনার সরকারের ঋণ নেওয়ার রেওয়াজ থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাংকগুলো থেকে ঋণ নেয়, তো ব্যাংকগুলো সেই ঋণ দিলে সাধারণ শিল্পায়নের জন্য ঋণ কিভাবে দেবে? সরকারকে যদি সে 1,50,000 কোটি টাকা ঋণ দিয়ে দেয়, তো সাধারণ মানুষকে করতে হবে। ব্যাংকগুলোর সেই সক্ষমতা এখন আছে কি না? ব্যাংক সংস্কারের দারুণভাবে প্রয়োজন। ব্যাংকগুলোর দিকে কিন্তু তাকাতে হবে। ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো কিন্তু নাই বলাই যায়। ফিনান্সিয়াল ইনস্টিটিউট। অনেক ধন্যবাদ। আমরা একটু খেলা নিয়ে একটু আলোচনা করব। রাতে বোধহয় আপনি যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের খেলা দেখেছেন। কালকে বাজেটের দিন আসলে দেখা হয়নি, তবে এটা তো আগামীকাল আমাদের খেলা আছে, সেটা নিয়ে যথেষ্ট আগ্রহ আছে এবং নিশ্চয়ই আমাদের খেলাটা দেখব। আমাদের কালকে ভোর 6:30টায়, হ্যাঁ ভোর 6:30টায়। কালকে আমার সাবেক ফুটবলার গাফফারের সঙ্গে দেখা হয়েছিল, অনেকক্ষণ কথা হলো। তো ফুটবল নিয়েও কথা হলো, ক্রিকেট নিয়েও কথা হলো। স্বাভাবিকভাবে গাফফার ফুটবলের তারকা, তিনি ফুটবলের কথাই বলবেন এবং সেই সব দিনের কথা, সেই সোনালী দিনের কথা। ঢাকা স্টেডিয়ামে আপনিও নিশ্চয়ই দেখেছেন, এক একটি খেলায় উপচে পড়া ভিড় ছিল ফুটবলের। সেই ফুটবল কোথায় হারিয়ে গেছে। তো উনি বলছিলেন যে ক্রিকেটটা কি আমাদের ওই পর্যায়ে গেছে? আমরা কিন্তু সেই ফুটবলও কিন্তু আজকে হারিয়ে গেছে। যাতে ক্রিকেটটাকে ধরে রাখতে হলো কিন্তু অনবরত চর্চার এবং একদম তৃণমূল পর্যায় থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসার কোনো বিকল্প নাই। যেটা ফুটবলে করা উচিত ছিল আমরা করতে পারিনি। আগে যেটা স্কুল ফুটবলিং ছিল, নানাভাবে একেবারে গ্রাম, জেলা, উপজেলা, থানা, যে তখন তো থানা বলা হতো, থানা থেকে জেলা থেকে সেইভাবে আস্তে 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 ফুটবলাররা উঠে আসতো। এবং প্রতিযোগিতাগুলো ছিল, স্কুল প্রতিযোগিতা ছিল, কলেজে প্রতিযোগিতা ছিল, টুর্নামেন্ট ছিল, নানা রকম টুর্নামেন্ট ছিল। তার মধ্য দিয়ে ফুটবলাররা বেরিয়ে আসতেন। তো সেটি তো এখন ফুটবল কোথায় গেছে আমি জানি না। আরেকটা হলো যে ফুটবলের মান কোথায় গেছে আমরা জানি না। আমাদের ক্রিকেট নিয়ে আমরা এখন অনেক স্বপ্ন দেখি এই কারণে সম্ভবত ক্রিকেটের দেশই আছে কয়টা, 10টা, 12টা, 15টা, এখন 20টা হলো। এবং 20টা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কথাটা আপনি বলেছেন, যারা প্রথম এসে যে চমক দেখালো, বিরাট পুরনো দলগুলোর কিন্তু ভাববার সময় উঠে গেছে। অনেক ধন্যবাদ। যেভাবে চলেছে এইভাবে আর চলা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, বাজেট এবং আমাদের আগামীর ভবিষ্যৎ আলোচনা হলো, নিশ্চয়ই আপনারা শুনলেন। আগামীকাল ভোর 6:30টায় বাংলাদেশের খেলা, বিশ্বকাপ ক্রিকেটে। জয়ের আশা তো আমরা করতেই পারি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।